প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর সেনা প্রধানের ভারত সফরের খবরটি একটি বিশেষ বার্তাবহ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন, এটা একটা বড় ঘটনা। সেখানে সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন কিনা, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করেন কিনা, কথা বলেন কিনা, আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত করছে স্বয়ং এই অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে যখন ক্ষমতা থেকে সরে যাবে, আমি জানি না যে আসলে কি ঘটবে। আল্লাহ রে, এবার তো আমার নামটা প্রকাশ হয়ে যাবে, বা জাতি যা দেখাইছে শেখ হাসিনার দৌড়ে এই দেশ থেকে বিদায় করে দিছে, আমাদের অবস্থা কি হবে? তা কি নেপালের মতন হবে নাকি ভুটানের মতন হবে? তবে বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে এই মুহূর্তে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ওয়াকারুজ্জামান ভারত থেকে ঠিকই বার্তা পাবেন এবং সেই বার্তা অনুযায়ী আগামী দিনে কাজ হবে। ইউনূসের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার একটা বড় কারণ শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও অ্যাক্টিভ হয়ে উঠেছেন। ইউনূস এবং ওয়াকারের ভেতরকার এই ঠান্ডা যুদ্ধ পরিস্থিতি ইউনূসের সরকারকে আরো নাজুক করে তুলেছে। অতএব ইউনূসের দিন যে দ্রুত ফুরিয়ে আসছে, দেওয়ালে সেই লিখন স্পষ্ট। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। অবশেষে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতে যাচ্ছেন। কি হবে? ভারতে যাওয়ার পরে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করবেন? এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাই দর্শক, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। বাংলাদেশের সেনা প্রধানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রোমাঞ্চকর খবর হতে দেখা গিয়েছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সেনা প্রধানকে নিয়ে একটি চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। মজার বিষয় হলো, কোনো কোনো গণমাধ্যম এই খবরটি প্রকাশ করেও আবার তা সরিয়ে দিয়েছেন। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে খবরটি প্রকাশের পর তা আর সরিয়ে ফেলা হয়নি। এমনকি বাংলাদেশ ISPR থেকেও খবরটিকে পুরোপুরি অস্বীকার করা হয়নি। তাই খবরটি কতটা সত্যি তাই নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু খবরটি যদি সত্যি হয়, তাহলে এই খবরটি বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বার্তা বহনকারী খবর বলেই বিবেচিত হবে। কারণ বাংলাদেশের সেনা প্রধান বিভিন্ন সময় বিভিন্ন দেশে গিয়েছেন, কিন্তু গত 5ই আগস্ট 2024-এর পর সেনা প্রধান ওয়াকারুজ্জামান ভারত সফরে যাবেন, এই ঘটনাটি একটি আলাদা মাত্রা বহন করে, বিশেষ করে আওয়ামী লীগের জন্য। যখন ইউনূস সাহেব বলেছেন যে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এবং সেটিও সাময়িক। আর প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর সেনা প্রধানের ভারত সফরের খবরটি একটি বিশেষ বার্তাবহ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশেষ করে আওয়ামী লীগের নেত্রী সহ অনেক নেতাকর্মী ভারতে অবস্থান করছে। সেনা প্রধানের এই সফর তাদের অবস্থানকে কি প্রভাবিত করবে? ঠিক কী কারণে সেনা প্রধানের ভারত সফর, সেটি একটু বুঝে নেওয়া যাক। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনা প্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে। রাজধানী নয়াদিল্লিতে 14ই অক্টোবর 2 দিনের এই সম্মেলন শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। সেনা প্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে 24-এর অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ভারতে বাংলাদেশের প্রথম উচ্চ পর্যায়ের সফর। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR BDnews24.com-কে বলেছে, এ বিষয়ে তাদের হাতে এখনো কোনো তথ্য নেই। সেনা প্রধানের সফরের কোনো সূচি হলে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারা বলেনি যে সেনা প্রধানের ভারত সফরের কোনো প্রশ্নই নেই। তারা শুধু বলেছে তাদের হাতে সূচি এলে জানিয়ে দেওয়া হবে। খবরের ওই সূত্রটি জানাচ্ছে, সম্মেলনে 30টির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন। এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর। সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন, জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে, সে বিষয়ে এই সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে। সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া সহ বিভিন্ন দেশের সেনা প্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে। সম্মেলনের বিস্তারিত তুলে ধরে রাকেশ কাপুর বলেন, দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে। একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা
শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়। আরেকটি অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হিসেবে বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের 5,665 জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। এখন দেখার এই সফর কি শুধু জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অনুষ্ঠান হয়েই থেকে যায়, নাকি ভারত বাংলাদেশের অস্থিরতা কমানোর কোনো নতুন সমাধান বেরিয়ে আসে? মাল রে ভাই, আপনাদের একটা জিনিস মানে কি পদ্ধতি, মানে আপনার মানে বুঝি না আসলে। হ্যাঁ, আপনাকে আল্লাহ বানাইছে ভাই বিশেষ ভাবে। সত্যি কথা, মানে আমি যদি ভাই ক্ষমতা পেতাম, মানুষের কাছ থেকে শুধু দোয়া আর দোয়া নিতাম। প্রথমে তিনি এই কথা বলছে ভাই, উনি মানে বাংলাদেশের ভিতরে প্রতিটি বৈষম্য বিরোধীর সাথে যারা নাকি আপনার একদম গভীরভাবে জড়িত বা মাস্টার মাইন্ড বা সরকারের প্রতিনিধি হয়েছে, সকলেই ভাই শেখ হাসিনার চরম আপনার মানে প্রশংসায় লিপ্ত ছিল বা আওয়ামী লীগকে চরম পরিমাণের ভালোবাসতেন তারা। আর বর্তমান 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন। আচ্ছা, উনি শেখ হাসিনার কাছে ক্ষমা কেন চাচ্ছেন বলেন তো? হ্যাঁ, আওয়ামী লীগকে আপনার পুনরায় নির্বাচনে ফেরাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। হ্যাঁ, এটাও সত্য। শেখ হাসিনা এখন যতই আপনার কথার ভিতরে মারপ্যাচ থাক না কেন, সেটা যায় আসে না ভাই। আপনার যুক্তরাষ্ট্রে, আমেরিকায়, তারপর হচ্ছে আপনার ইউরোপের বড় বড় দেশগুলোতে, লন্ডনে আওয়ামী লীগ যেভাবে মিছিল সমাবেশ করছে, জাতিসংঘ এটা ক্যাচ করছে আর জাতিসংঘ এটা দেখছে। কেমন দেখার মাত্রই ইউনূস থাকালীন অবস্থায় একটা সাংবাদিক সম্মেলন করে, আর সেখানে তিনি বলেন আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের যে নৌকা মার্কাকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগ যে দলটা, এই দলটাও নিষিদ্ধ করা হয়নি, শুধু আওয়ামী লীগের যে কার্যক্রম সেটাকে নিষিদ্ধ করা হয়নি, স্থগিত করা হয়েছে কিছুক্ষণের জন্য। তো সেটা কতক্ষণ, সেটাও তিনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত বিচার না আসে। তিনি এটাও বলে যে আওয়ামী লীগকে আবার এই নিষেধাজ্ঞা জারি থেকে আমরা তুলেও নিতে পারি, মানে পুনরায় যেভাবে 5টা দল রাজনীতি করে সেভাবে করতে পারে। ভাই মানে আসিফ নজরুলের ইউটার্ন, তারপর হচ্ছে আপনার ডক্টর ইউনূসের ইউটার্ন, পিনাকিদের আপনার ইউটার্ন, ইলিয়াসদের আপনার ইউটার্ন, সকলেই বর্তমান ইউটার্ন কেন নিয়ে নিচ্ছে বুঝে আসে না আমার। কেন? তাহলে কি জুলাই করিস না, মানে জুলাই কি তাহলে গর্তের ভিতরে ঢুকে গেল? হ্যাঁ, মানে আসিফ নজরুল, আমি বলতে চাচ্ছি যে আপনি কি ভালো হবেন না? হ্যাঁ, আপনি কি ভালো হবেন না? আপনি আইন করে নিষিদ্ধ করে দিয়েছেন আসিফ নজরুল 5ই আগস্টের পরে, যে আপনাদের এগেনস্টে কেউ কোনো কথা বলতে পারবে না। আপনি সেটা লিখিতভাবে নিষিদ্ধ করছেন আইন করে, যেটা নাকি বাংলাদেশ সংবিধানে ভায়োলেন্স করছেন আপনি। হ্যাঁ, একদম ডিরেক্ট ঢুকে গেছেন আপনি। কেন? হ্যাঁ, সবার আগে যদি বিচার করা হয়, আপনি যতই গলা ফাটান না কেন শেখ হাসিনাকে নিয়ে অমুক ছিল তমুক ছিল, মানে মানে শেখ হাসিনা যখন নাকি আপনার ঘাটটা চেপে ধরবে, তখন আপনি বলবেন যে আপা দেখেন আগে তো আপনার প্রশংসা করছিলাম, হ্যাঁ, পিনাকি, ইলিয়াস ওরা যেমন ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে, হ্যাঁ, সমস্ত দায়ভার এখন ইউনূসের হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক, আর তখন আপনিও এই মুরব্বী মানুষটার ঘাড়ের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে আপনিও বলবেন যে সমস্ত কিছু ইউনূস আমাকে দিয়ে করেছে, আপা দেখেন এই হচ্ছে আগের ভিডিও, আমি আপনাকে কত ভালোবাসতাম আগেরা বাগেরা, তাই না আসিফ নজরুল? তবে আমরা বলতে চাই যে আপনি তো নিষিদ্ধ করছেন যে আওয়ামী লীগ, পুলিশ লীগ বা পুলিশ বাহিনী কেউ কোনো থানায় মামলা দায়ের করতে পারবে না, মানে তাদের এগেনস্টে কোনো আইনত স্টেপ নেওয়া যাবে না, সে যেই হোক না কেন। আর আপনারা কি করছেন? বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ জনগণের উপরে, পুলিশ বাহিনীর উপরে আপনারা মব চালাইছেন, বর্বরতা চরম জঘন্য লেভেলের কি আপনারা চালাইছেন। এটা তো আমরা ভুলে যাইনি, কারণ নিষিদ্ধ করছে কে?
আইনমন্ত্রীকে, গায়েবী আইনমন্ত্রী আপনি আসিফ নজরুল, আপনি করেছেন, তাই না? তাই বিচারটা হলে তো আপনারই হবে। হ্যাঁ, আপনারই হবে, আপনারই হবে। আপনি যতই শেখ হাসিনার কাছে ক্ষমা চান না কেন, শেখ হাসিনার কাছে আপনি যতই মাথা নত করেন না কেন, আমার মনে হয় 5 আগস্টের পরে যে সমস্ত মানে কি বলবো ভাই, নেতাকর্মীদের, আওয়ামী লীগের মানে ছাত্রলীগের অমুক নেতাকে না পেয়ে তার মা ঘরে নামাজ পড়তেছিল, তাকেও জবাই করে চলে আসে। আর এটা যখন নাকি মামলা করতে যায় আসিফ নজরুল, আপনার সেই আইনের কারণে পুলিশ তাদেরকে থানা থেকে ঘাড় ধরে বের করে দেয়। এবার বুঝেন আপনি কত বড় একজন টেররিস্ট বাংলাদেশে আইন করে তাও আবার প্রতিষ্ঠিত করছেন। হ্যাঁ বলেন তো, আপনার কি ক্ষমা হবে? শেখ হাসিনার পা আপনি যতই ধরেন না কেন, আপনি কি ক্ষমা পাবেন? আপনাদের জুলাই যোদ্ধারা বা মাস্টার মাইন্ড যে বাজারা ছিল, তারা সকলেই বর্তমান ইউনূসের এগেনস্টে গিয়ে কথা বলতেছে, ইউনূস শোধ করে এটা কর সেটা কর। ইউনূসের কারণে নাকি তাদের জুলাই চুরি হয়ে গেছে, চিন্তা হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, আগেরা এগুলা সমস্ত দায়ভার ইউনূসের উপরে চাপিয়ে দিও কি আপনারা পার পেয়ে যাবেন? পার পেয়ে যাবেন আপনারা? এখন আপনারা সকলেই শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছেন, কেননা শেখ হাসিনা বা আওয়ামী লীগ হি ইজ দ্য ওয়ান পার্টি যে নাকি রিভেঞ্জ খুব ভালো নিতে পারে, তাই না? তার অ্যাজ আ এভিডেন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে বা তার পরিবারের হত্যার সাথে যে বাজারা জড়িত ছিল, তাই না? দেখেছেন আপনারা বাংলার মাটিতে সেটা বিচার করেছে শেখ হাসিনা। আর এটাকে কেন্দ্র করেই বর্তমান আপনাদের ভিতরে কাঁপন ধরে গিয়েছে। এত দ্রুত আপনারা হার মেনে যাচ্ছেন, এত দ্রুত আসিফ নজরুল, এত দ্রুত, যেটা কি আপনি সমস্ত খুনের মাস্টার মাইন্ড হচ্ছেন আপনি 5 আগস্টের পর। কারণ আপনি যদি সেই আইনটা না করতেন তাহলে এত বর্বরতা, মব জাস্টিস বাংলার মাটিতে হতো না। দ্যাট মিন্স আপনি লাইসেন্স করে দিয়েছেন। আপনি, হ্যাঁ আপনি আসিফ নজরুল, আপনি লাইসেন্স করে দিয়েছেন হত্যা করার জন্য। এগুলার দায়ভার ইউনূস তো নিতে পারে না, কারণ ইউনূস হচ্ছে প্রধান উপদেষ্টা, তার সহকারী কারা? আপনারা, তাই না? ইউনূসের যতটা চাপ না আসবে তার উপরে, তার থেকে 1000 গুণ চাপ আসবে আসিফ নজরুল আপনার উপরে। এটা মিলায় রাখেন, কারণ আপনি খুনের লাইসেন্স করে দিয়েছেন। এটার ক্ষমা কখনোই হবে না। আপনি এখন যতই শেখ হাসিনার প্রশংসায় ঘা বাসান না কেন, মুখে ফেনা তুলে ফেলেন না কেন, কাজ হবে না আসিফ নজরুল, কাজ হবে না। দর্শক বন্ধুরা, এই হচ্ছে বর্তমান উপদেষ্টা গায়েবী আইনমন্ত্রী আসিফ নজরুলের অবস্থা। প্রিয় দর্শক, বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এখনো মিটিং করছেন ভারতীয় হাই কমিশনার। তাহলে হঠাৎ করে রাষ্ট্রদূতের সাথে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে প্রণয় ভর্মার এই যে বৈঠক, বিশ্বসূত্রে আমরা এই তথ্যটা পেয়েছি। এর সাথে কি যোগসূত্র আছে কিনা, শাহাবুদ্দিনের কর্তৃক একটা চিঠি পাওয়া গেছে। সেই চিঠিতে তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে বুক ভরা আর্তনাদের কথা লিখেছেন যে তাকে যেখানে সেখানে অপমান করা হচ্ছে, বিদেশি মিশন থেকে তার ছবিগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। এর সাথে অবশ্যই একটা যোগসূত্র আছে, এবং এই চিঠিটা যে তিনি লিখেছেন সেখানে যে তার সম্মতি নাই, এটাও কিন্তু আমরা বিশ্লেষণে আনবো। তো এই যে বৈঠক, হঠাৎ করে বৈঠক, এই বৈঠকের বিষয়ে আমি একটু জনাব শেখ ফরিদ আপনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের এবং আমাদের সহ আলোচক যিনি আছেন আতাউর হায়দার, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আপনি যেটা বললেন এটা তার করুণ আর্তনাদ একই সাথে প্রকাশ পেয়েছে। আরেকদিকে তারা মূলত আলোচনায় আসার, প্রেসিডেন্টকে আলোচনায় আনার জন্য এগুলো করেছে, তাছাড়া কোনো কারণ নয়। প্রেসিডেন্ট যেগুলো স্বপ্রণোদিত হয়ে বলতেছেন না, এটা স্পষ্ট, এই সাহস তার নাই। আপনি দেখেন একটা প্রেসিডেন্টের ছবি, রাষ্ট্রপতির ছবি সরাসরি রাষ্ট্রদ্রোহ, সরাসরি এটা রাষ্ট্রদ্রোহ অপরাধ। কোনো প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা কাজ করতে পারে না, এটা একটা অপরাধ।
কিন্তু সেটা তারা ঘটিয়ে ফেলেছে। অদ্ভুত ব্যাপার, মানে এই দেশে আসলে দেশীয় আইন নাই, বিদেশীয় আইন নাই, সরাসরি তাকে তার জেল হবে, তার চাকরি চলে যাবে, এমনকি তার জেল হবে, শুধু চাকরি চলে যাবে, জেল হবে। জনাব শেখ ফরিদ, এখানে একটা প্রশ্ন, সেটা হলো এই রাষ্ট্রপতির ছবি ফরেন মিশন গুলোতে থাকা, এটা তো কারো ক্ষতি করে নাই, কারো কোনো অসুবিধাও করে নাই, কিন্তু ছড়িয়ে ফেলা এটাও তো একটা এখন বোঝা যাচ্ছে মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। অর্থাৎ রাষ্ট্রপতিকে যে এখন যে চিঠি তারা লিখালো, এটা কিন্তু স্পষ্ট একটা বোঝা যাচ্ছে যে স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্রপতি কোনো চিঠি লিখতে পারে না, লিখবে না। কিন্তু কারণ যে দেশে আইন নাই, যেখানে আপনি আব্দুল লতিফ বিশ্বাস বলেছে আমি জামিন চাইবো না, এই আদালত রাষ্ট্রের আজ্ঞাবহ, ইউনূসের আজ্ঞাবহ, সেখানে পররাষ্ট্র উপদেষ্টার কাছে এই ধরনের চিঠি লেখা মানে হাস্যরসের পরিণত হওয়া। অর্থাৎ যার কাছে আপনি বিচার পাবেন না তার কাছে তো লেখার প্রশ্ন আসে না। তার মানে এটা ইউনূসের ডিজাইনের অংশ হিসেবে রাষ্ট্র এটা ভুল, এটা চিঠি দেওয়াটাও ভুল। রাষ্ট্রপতি তাকে বহিষ্কার করবে, তাকে বরখাস্ত করবে, বহিষ্কার না, তাকে বরখাস্ত করবে। রাষ্ট্রপতি কেন পররাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি লিখবে? তাহলে কি ওই যে শাখা চৌধুরীর ভাষায় বলতে হয় যে কুত্তায় লেজ নাড়াইতো আগে, এখন লেজে কুত্তা নাড়ায়? রাষ্ট্রপতির আন্ডারে তো সবাই, রাষ্ট্রপতির আন্ডারে খোদ এই তথাকথিত আদম ব্যাপারীর যে উপদেষ্টা, মহা উপদেষ্টা ডক্টর ইউনূস, সে নিজেও তো রাষ্ট্রপতির আন্ডারে। কারণ বাংলাদেশে একমাত্র রাষ্ট্রপতি সুপ্রিম পাওয়ারের অধিকারী, আর কেউ না তো, আর কেউ তো সুপ্রিম পাওয়ার অধিকারী না। তো সুপ্রিম পাওয়ার যার হাতে, তিনি কেন সেখানে চিঠি দিবেন? তার মানে এখানে তার হয় অসহায়ত্ব ফুটে উঠেছে, অথবা তার রাষ্ট্রপতির ক্ষমতা কার্যকরী না, অথবা এটা রাষ্ট্রপতি জানেই না, এটা মেটিকুলাস ডিজাইন যেটা আপনি বললেন, তারা নিজেরা একটা চিঠি দিয়েছে। এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ বাড়ির গৃহস্থ কোনোদিন কি কামলার কাছে চিঠি লেখে? সে তাকে হুকুম দিবে। ক্ষমতায় যারাই থাকুক, রাষ্ট্রপতি হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তিনি তো কাউকে চিঠি পাঠাতে পারেন না, এটা হিসাবেই মিলে না। মানে আমি বুঝতেই পারতেছি না, এই চিঠি যারা এটা মেটিকুলাস ডিজাইন হিসেবে এই চিঠি পাঠালো, তারা যে রাষ্ট্রবিজ্ঞানে এবং সরকার পরিচালনায় কত অজ্ঞ, মূর্খ, নির্বোধ, এই চিঠি তার প্রমাণ। হ্যাঁ, আরেকটা বিষয় এটার সাথে একটা যোগসূত্র, সেটা হলো আজকে প্রণয় ভার্মা শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক। তার মানে আমরা একটা জিনিস এটা স্পষ্ট বুঝতে পারছি যে ভারতকে ম্যানেজ করার জন্য আসলে ইউনূস এই ইন্ডিয়ান হাই কমিশনার রাষ্ট্রপতিকে ব্যবহার করছে। রাষ্ট্রপতিকে ব্যবহার করে এই ধরনের চিঠি লেখানো এবং প্রণয় ভার্মাকে ডেকে আনা, রাষ্ট্রপতির কাছে বৈঠক করা, সবগুলোই স্পষ্টত প্রমাণ করে যে ভারতকে ম্যানেজ করার জন্যই ইউনূস সুপরিকল্পিতভাবে এই কাজটা করছে। আপনার অভিমত? ধন্যবাদ আপনাকে আবারও। কোনো সন্দেহ নাই যে এই তথাকথিত এনজিও গ্রাম সরকার, আদম ব্যাপারী সরকার, এরা জানে উপরে উপরে যতই ভারত দখলের কথা বলুক, উপরে উপরে যতই ভারত বিরোধিতার কথা বলুক, উপরে উপরে যতই কলকাতা দখলের কথা বলুক, উপরে যতই গজআয়াতুল হিন্দের কথা বলুক, ভেতরে ভেতরে তো তারা জানে যে ভারত ছাড়া এইখানে কোনো সরকার স্থিতিশীল হবে না, টিকতে পারবে না। এটা তারা ভালো করেই জানে। কারণ আমাদের খাঁটি বাংলা ভাষা একটা অজপরাগা একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে যে পড়শির সাথে ফষ্টি খাটে না। অর্থাৎ সেখানে কিন্তু দুর্বল আর সবল বলে নেই। দুর্বল, আপনার পড়শি যদি দুর্বল হয় তার সাথে ফষ্টি খাটবে না, আর সেই জায়গায় প্রতিবেশী যদি সবল হয় তার সাথে তো আরো খাটবে না। তো তার কারণে তারা এই মুহূর্তে তারা জানে যেটা আওয়ামী লীগের নিয়োগকৃত, মানে আওয়ামী লীগের মনোনীত প্রেসিডেন্ট, এটা তারা ভাবতেছে। সুতরাং তার মাধ্যমে, আমাদের প্রেসিডেন্টের মাধ্যমে যাতে ভারতের সাথে কোনো যোগাযোগ করতে পারে সেই জন্যই করতেছে আলোচনা, কোনো সন্দেহ নাই। তাহলে এই মুহূর্তে কেন গোপনে, কেন ভারতীয় রাষ্ট্রদূতের সাথে, ভারতীয় হাই কমিশনারের সাথে কেন যোগাযোগ করবে? কোনো তো ভিতরে কিছু তো হচ্ছে, ঘটনা ঘটতেছে এবং ঘটবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি তো বাংলাদেশকে নিয়ে এখন শুধুমাত্র যে ভারত বসে আছে তা না, বাংলাদেশকে নিয়ে এখন 4-5টি দেশ সরাসরি নজর রেখেছে। 4-5টি দেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের উপরে প্রতি মুহূর্তে নজর রাখতেছে। একজন বাংলাদেশের নাগরিক এবং কর্মকর্তার চাইতে বিদেশি কূটনীতিক, বিদেশি গোয়েন্দা সংস্থার এখন বাংলাদেশ নিয়ে বেশি বেশি নজর রাখতেছে। কারণ কি? কারণ এই বাংলাদেশ নিয়ে অনেক কিছু ঘটতে পারে। জাপানি পত্রিকা তো আর এমনি বলে নাই যে বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান টাইম বোম, এমনি তো আর বলে নাই। এই যে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা টাইম বোম বলা হলো, জাপান তার মানে কি? তারা খোঁজ খবর রাখতেছে। তো এরা চেষ্টা করতেছে ভারতকে ম্যানেজ করতে, এরা সেফ এক্সিট চাচ্ছে। আমিও যতদূর জানি যে ভারতের কাছ থেকে তারা সেফ এক্সিট চাচ্ছে। কারণ ভারত যদি কাউকে সেফ এক্সিট না দেয়, যেতে পারবে না, আর একটাও পালাতে পারবে না।
কারণ আপনি কার আকাশ ব্যবহার করে যাবেন, আপনি তো পাকিস্তানের আকাশ ব্যবহার করে আপনি পালিয়ে যেতে পারবেন না। সুতরাং এই এমনকি পাকিস্তানকেও চলতে হয় অনেক সময় ভারতের আকাশ ব্যবহার করে। তো এই যে যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য হতে পারে সেখানে নির্বাচনের কথা হয়েছে, হতে পারে সেখানে সেফ এক্সিটের কথা হয়েছে, হতে পারে সেখানে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করবে কি করবে না সে আলোচনা হয়েছে, হতে পারে সেখানে এটা আলোচনা করা হয়েছে বাংলাদেশ তো তোমাদের চাল ডাল নুন তেল পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া রক্ষা পাবো না, যদি ভবিষ্যতে এরকম লাগে আমাদের দিও, এটা কন্টিনিউ করো, বা ভিসা চাইতে পারে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ডেকেছে। তবে কোনো সন্দেহ নাই যে ভারতের কাছে ওই যে মালদ্বীপের মজ্জুর মতো কয়েকদিন পরে যে হাতে পায়ে ধরবে, সেটারই একটা লক্ষণ আমরা এই ভারতীয় রাষ্ট্রদূতের সাথে গোপনে দেখা করার মাধ্যমে বুঝতে পারতেছি। আসছে একটা প্রশ্ন নিয়ে, সেটা হলো সংবিধানে না থাকলেও একটা প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে রাষ্ট্রপতির ছবিটা ফরেন মিশনে রাখা, কিন্তু সেখান থেকে সরিয়ে ফেলার মধ্য দিয়ে ইউনূস আসলে কি আপনার অভিমত কি, এই যে বৈঠক, এই যে সরিয়ে ফেলা, এই যে চিঠি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখানে আমি যেটা মনে করি, আপনি দেখেন ভারত কিন্তু অলরেডি চাল রপ্তানি টোটালি বন্ধ করে দিয়েছে বিকজ অফ এই যে জাতিসংঘে গিয়ে ইউনূস যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের প্রতিক্রিয়াতে কিন্তু ভারত বলে দিয়েছে যে ভারত থেকে কোনো চাল আর বাংলাদেশে আসবে না। তার মানে সামনের বাজার কিন্তু খারাপ। আর দ্বিতীয়ত যে চিঠিটা আপনার আসছে, আমার কাছে যেটা মনে হচ্ছে এই আলোচনাটা সামনে নিয়ে এসে, এবং এটার পিছনে অন্তর্নিহিত কোনো কারণ আছে, এটা অবশ্যই রাষ্ট্রপতির স্বাক্ষরিত বা রাষ্ট্রপতির লেখা কোনো চিঠি নয়। এটা আপনি জানেন যে রাষ্ট্রপতি যে প্রেস সচিব, তাকে কিন্তু বাতিল করা হয়েছে, তাকে তার চাকরি, এখন কিন্তু রাষ্ট্রপতি কোনো প্রেস সচিব নাই। তাহলে রাষ্ট্রপতি এই ধরনের চিঠি লেখার কোনো কারণই আছে বলে আমি মনে করি না। সুতরাং এটা তারা একটা আলোচনার জায়গাটা নিয়ে আসা, প্লাস আমার যেটা মনে হয় যে সার্বিক পরিস্থিতিতে ভারতের যে অবস্থান, এবং ভারত হয়তো বা আমার ধারণা এই ইউনূস এবং এই যে জঙ্গি তাহের, জামাত ইসলামের যে নেতা তাহের যে হুমকি দিয়েছে 50 লক্ষ সৈনিক রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে কোনো ধরনের সার্জিক্যাল অ্যাটাক বা যে কোনো ধরনের ঘটনা ভারত ঘটাতে পারে, খুব সম্ভবত সে ধরনের ইঙ্গিত বা সে ধরনের মেসেজ রাষ্ট্রপতির মাধ্যমে ভারত পৌঁছানো দেওয়ার চেষ্টা করছে। কারণ বাংলাদেশ যদি অবিরত এই ধরনের ঘটনা ঘটাতে থাকে, তাহলে আমার কাছে মনে হয় ভারত এখানে কোনো একটা ঘটনা ঘটাবে। আরেকটা বিষয়, সেটা হলো দুদিন আগে যে পাগলা উপদেষ্টা জাহাঙ্গীর কোন ধরনের অভিযোগ ছাড়া ভারতকে অভিযোগ করেছে পার্বত্য অঞ্চলে যে দাঙ্গা হাঙ্গামা কেওয়াস সৃষ্টি করার পেছনে ভারত ইন্ধনে হচ্ছে। তাহলে এই জনাব শেখ ফরিদ, শিষ্টাচার বহির্ভূত একটা কোন ধরনের তদন্ত প্রমাণ ছাড়া আরেক দেশকে অভিযুক্ত করা, এটা ভারত কিভাবে নিতে পারে? পাগলা জাহাঙ্গীর যে অভিযোগ করলো ভারতের ইন্দোনেই পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়িরা কেওয়াস সৃষ্টি করেছে, এটা টোটালি একটা বোগাস কথা। এটা হচ্ছে যে নিজের স্বার্থ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে। গুরুত্বপূর্ণ পদে থেকে কোন ধরনের প্রমাণ ছাড়া যখন এই ধরনের অভিযোগ করা হয় আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে, তাদের রিটেলিয়েশনটা কি হতে পারে ভারতের? আমি একটু এখানে বলতে চাই আজাদ ভাই, এখানে একটু আমি একটু বলতে চাই, এখানে তাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা এটা ম্যাটিকুলাসলি বলছে এবং তাদের প্ল্যান অনুযায়ী বলেছে। কারণ হচ্ছে তারা চাচ্ছে যে ভারত বাংলাদেশকে অ্যাটাক করুক। কারণ ভারত যদি অ্যাটাক করে তাহলে এখানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে, এবং যে যুদ্ধক্ষেত্রের ফায়দা নেবে হচ্ছে আমেরিকা, যে যুদ্ধক্ষেত্রের ফায়দা নেবে হচ্ছে পাকিস্তান, যে যুদ্ধক্ষেত্রের ফায়দা নেবে হচ্ছে ইউনূস এবং জামাত ইসলাম। তার মানে বাংলাদেশকে টুকরো টুকরো করে হলো, বাংলাদেশকে ভাগ করে হলো, তারা এখানে একটা রেজিম চেঞ্জ করা এবং আমেরিকান ঘাঁটি এবং পাকিস্তানের আধিপত্য তারা চাচ্ছে, এবং সেটার মাধ্যমে ভারতের এই যে অ্যাটাক করার এবং 7 সিস্টারকে ভেঙে ফেলার যে একটা মানে সশস্ত্র যুদ্ধের পরিকল্পনা দাঁড় করানোর যে একটা মেটিকুলাস প্ল্যান, এবং তার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে এই যে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এই জাহাঙ্গীর, এই পাগলা জাহাঙ্গীর, এই স্টুপিড জাহাঙ্গীর ভারতকে বাংলাদেশের যুদ্ধের আহ্বান জানাচ্ছে, এবং সে উস্কাচ্ছে যাতে ভারত। তাহলে সে পাগলা হলো কিভাবে? সে তো পাগলা না, সে হলো বুদ্ধিমান, বুদ্ধিমত্তার সাথে কৌশলে সেই কথাগুলো বলতেছে। যাই হোক, জেএমটিটি যাতে মাতাল তালে ঠিক, এরা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই ভারতকে ডক্টর ইউনূস বাংলাদেশে ক্ষমতা বসার আগেই
এই যে মেটিকুলাস ডিজাইনে ক্ষমতায় বসার আগে থেকেই সে 7 সিস্টেমের হুমকি দিয়ে আসতেছে। এরা ভারতকে উস্কাচ্ছে যাতে ভারত আগে আক্রমণ করে, তাহলে পৃথিবীকে বলবে এই যে দেখো ভারত 71 সালে যে কাজ করে উদ্দেশ্য ছিল বাংলাদেশ দখল করা, এটা প্রমাণ করার জন্যই জামাতের নেতা 50 লাখ জিহাদি আছে বলে ঘোষণা করছে, 50 লাখ জঙ্গি আছে বলে ঘোষণা করছে। তার মধ্যে আবার আফগানিস্তানে চলে গিয়েছিল এই মামুনুল, বুঝতে পারছেন? যেগুলো তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ। ভারত এগুলো বুঝে, ভারত যথাসময়েই তারা পদক্ষেপ নেবে। ভারতের যেটা আতা সাহেব বললেন যে সার্জিক্যাল স্ট্রাইক, হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা আছে, তবে আমার মনে হয় যে এই এরা যা করবে ফুড চেইন কেটে দিলেই হবে। ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না এই কারণে যে ভারতের হাতে এমন অস্ত্র রয়েছে, পাকিস্তানকে একটা গুলি না ফুটিয়েই, একটা বন্দুকের একটা গুলি না ছুড়ে পাকিস্তানকে ভিখারিস্তানে পরিণত করেছে। তো বাংলাদেশকে তারা কেন বন্দুকের নল দিয়ে যাবে, রিস্ক নিতে যাবে? তারা যা করবে সেটা হলো ফুড চেইন কেটে দিবে। এই বাংলাদেশের ফুড যে তারা যে খাদ্য, যেটা আপনি বললেন যে একটা ভাষণের পরে খাদ্য রপ্তানি করবে না বলেছে, এটা যদি তারা বাস্তবতায় এটা জারি রাখে তাহলে বাংলাদেশের অবস্থা এমনি খারাপ হয়ে যাবে, যুদ্ধ করার দরকার নেই। জাস্ট বাংলাদেশে আমি বারবার বলে আসছি, যেই দিন বাংলাদেশকে ভারত যেদিন মনে করবে যে তারা বাংলাদেশকে পাকড়াও করবে, ক্যাপচার করবে, এরা যুদ্ধ করবে না, কারণ বিমান হামলাই যথেষ্ট বাংলাদেশকে ম্যাসাকার করে দেওয়ার জন্য, কিন্তু তারা তাও করবে না, কারণ তাহলে আন্তর্জাতিকভাবে তারা বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হবে। সেই জন্য দেখবেন আস্তে করে তারা বাংলাদেশের ফুড চেইনটা কেটে দিবে, বাংলাদেশে কোনো প্রকার খাদ্য রপ্তানি করবে না, পাশাপাশি বাংলাদেশের যে শিল্পের কাঁচামাল আসে সেগুলো বন্ধ করে দিবে রপ্তানি করা। তখন দেখবেন বাংলাদেশে এমনি 3 মাসে, ওই পাকিস্তান তো 7-8 বছর লাগছে ভিখারিস্তান বানাইতে, বাংলাদেশকে 1 বছরের মধ্যে ভিখারিস্তানে পরিণত করে ফেলবে। সুতরাং তারা আর যদি বেশিও যায়, বেশি লাফালাফি করে, তাহলে তো অপারেশন সিন্দুরের মতো সার্জিক্যাল স্ট্রাইক হতেই পারে, বাংলা হাটাজারিতে বোমা ফেলতেই পারে, চরমনের দরবারে ফেলতেই পারে।